বেয়ান, আজ এই সুন্দর সকালে আপনাদের সাথে একটা বিশেষ জরুরি বিষয়ে পাকা কথা বলতে এলাম। আমার মেয়ে কবিতার জন্য আপনার মনের ইচ্ছাটা একবার মুখে বলুন না। আপনার মেয়ে কবিতাকে আমার নিজের পছন্দ হয়েছে। আমি তাকে আমার ঘরের বড় পুত্রবধূ করতে চাই। এ তো আমার জন্য অত্যন্ত আনন্দের কথা বেয়ান। আপনার ছেলে বিক্রমও তো সুধী আর শান্ত স্বভাবের মানুষ। হ্যাঁ বেয়ান, বিক্রম নিজের কাজ মন দিয়ে করে। কবিতা আমার ঘরে এলে মায়ের আদরে সুখে থাকবে। আপনার মতো এমন আর ভালো পরিবারে মেয়ের বিয়ে দিতে পারলে আমার নিজেরও চিন্তা দূর হবে। তবে আর দেরি করে লাভ নেই বেয়ান। আমরা আগামী মাসের এক শুভ দিনে বিয়ের তারিখ ঠিক করি। আপনি যা বলবেন তাতেই আমার পূর্ণ সায় আছে বেয়ান। আমি আজ থেকেই বিয়ের সব গোছগাছ শুরু করছি। আচ্ছা বেয়ান, আজ তবে আমি আসি। ঘরের বাকি মানুষদের এই পরম খুশির খবরটা দিতে হবে যে। কবিতা, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি আজ তোর বিয়ের খবর একেবারে পাকা করে এলাম। এ কি বলছো মা? হুট করে আমার বিয়ে ঠিক করে ফেললে? কিন্তু কোন বাড়িতে আমার সম্বন্ধ ঠিক করলে মা? গ্রামে সেই ধনাঢ্য আর সম্মানিত শান্তি দেবীর বড় ঘরে তোর বিয়ে ঠিক করেছি। তুই ওখানে সুখে থাকবি মা। মা, আমি তো চিরকাল আমাদের এই ছোট ছিমছাম ঘরে একলা শান্ত পরিবেশে থেকে অভ্যস্ত হয়ে আছি। অমন বড় ঘরে গেলে তুই এক পরিবার পাবি। চারিদিকের মানুষের আদরে তোর দিন আনন্দে কাটবে। কিন্তু মা, এত বড় দালান কোঠার সংসার আমি নিজের এই অল্প বয়সে একা হাতে সামলাতে পারবো তো? অবশ্যই পারবি কবিতা। আমরাও তো একদিন অন্য ঘর থেকে নতুন বউ হয়ে এই সংসারে এসেছিলাম। তোমাদের সেই পুরনো খাটুনির কথা আলাদা ছিল মা। আমার নিজের মনের ভেতর কেমন যেন ভয় লাগছে। তুই নিজের মনকে অমন করে আর দুর্বল করিস না কবিতা। নিজের মেধা দিয়ে তুই সব কাজ সামলে নিবি। কবিতা, তুমি নিজের মনের ভেতর আর কোনো নতুন ভয় বা দ্বিধা রাখবে না মা। মা, এই দালান কোঠার চারিদিকের নতুন পরিবেশ দেখে আমার নিজের কেমন যেন একটু অদ্ভুত লাগছে। আজ থেকে এই সংসার একেবারে পুরোপুরি তোমার মা। তুমি যেভাবে বলবে সব কাজ সেভাবেই চলবে। হ্যাঁ বৌদি, মা একদম খাঁটি কথা বলেছেন। আমরা তোমার দুই ননদ আর এক যা সব সময় তোমার পাশে আছি। ওরা সব ভালো আর সরল মনের মানুষ কবিতা। তোমার এখানে মানিয়ে নিতে সুবিধা হবে মা। বৌদি, তোমার এই মিষ্টি মুখখানা দেখতে সত্যিই ভারী মিষ্টি লাগছে। আজ থেকে আমরা দুজনে একদম বন্ধুর মতো থাকবো। তুমি আদরের কথা বললে পূজা। তোমাদের এই আন্তরিকতা দেখে আমার মনের ভেতরের সব ভয় দূর হয়ে গেল। তাহলে আর অমন করে চুপচাপ বসে থেকো না গো বৌদি। চলো, তোমাকে আমাদের ঘরের বাকি সব জায়গা দেখাই। কবিতা, তুমি আজকে সন্ধ্যের এই মিষ্টি সময়ে অমন শান্ত হয়ে একলা মনমরা মুখে মেঝের দিকে চেয়ে বসে আছো কেন? কই বিক্রম, কোনো বিশেষ নতুন সমস্যা তো হয়নি। আমি তো শান্তমণি এই ঘরের খোলা জানালার ধারে বসে আছি। তুমি আমার চোখ দুটোকে অমন কথায় ফাঁকি দিতে পারবে না কবিতা। তোমার শরীর কি হঠাৎ করে খারাপ হলো? না বিক্রম, আমার শরীর একেবারে পুরোপুরি ভালো আছে। আসলে আজ সকাল থেকে নিজের মায়ের বাড়ির কথা বড় মনে পড়ছে। ও, এই সামান্য কথা! তুমি নিজের মনকে এভাবে আর কষ্ট দিয়ে দুর্বল করো না তো কবিতা। নতুন এই দালান কোঠার চারিদিকের খাটুনি আর সংসারের এত বড় কাজ সামলাতে গিয়ে আমার নিজের কেমন যেন লাগছে। আমি তো ভালো করেই জানি কবিতা, এত বড় সংসারের সব কাজ একলা হাতে গুছিয়ে তুলতে গিয়ে তোমার ক্লান্তি আসছে। তুমি নিজের মনে আর কোনো নতুন দুশ্চিন্তার কালো ছায়া রেখো না বিক্রম। তুমি নিজের বাইরের কাজ মন দিয়ে ভালোভাবে করো। হ্যাঁ কবিতা, আমি আগামীকালই এর একটা সুব্যবস্থা করছি। তুমি নিজের মুখের হাসিটা আর ম্লান করো না। এ কি বাবাজি, আপনি আজ এই
ভর সকালে অমন তাড়াহুড়ো করে পথ পাড়ি দিয়ে আমাদের এই গরিবের ঘরে কেন এলেন? মা, আজকে একটা বিশেষ জরুরি কারণে আপনার এই ছোট উঠোনে তাড়াতাড়ি ছুটে এলাম। কেন বাবাজি, ওদিকের বড় ঘরে সব কুশল তো? আমার আদরের মেয়ে কবিতা ওখানে সুখে আর পরম শান্তিতে আছে তো বাবা? মা, কবিতা ভালো আছে, কিন্তু এই কয়েকদিনের সংসারের কাজের চাপে ও নিজের মনের ভেতরের জোরটুকু হারিয়ে ফেলছে। ও মা, এ কি কথা শুনছি বাবাজি! কবিতা তো বাপের বাড়িতেও দিনরাত এক করে ঘরের সব কাজ আনন্দের সাথে একলা গুছিয়ে রাখতো। হ্যাঁ মা, তবে আমাদের ওই দালান কোঠার চারিদিকের হরেক রকমের খাটুনি সামলাতে গিয়ে ও নিঝুম হয়ে দিন কাটাচ্ছে। তাহলে কি বড় ঘরের এত বড় নতুন পরিবেশ আর মানুষের ভিড়ে আমার মেয়ের মনটা হাঁপিয়ে উঠছে বাবা? হ্যাঁ মা, ও আপনার জন্য দিন রাত এক করে মন খারাপ করে বসে থাকে। আপনি যদি আজকে আমাদের বাড়িতে হঠাৎ করে যান, ও খুশি হবে। আপনি নিজের মনে আর কোনো নতুন চিন্তা রাখবেন না বাবাজি। আমি আজ দুপুরের মাঝেই ওদিকের বড় ঘরে গিয়ে হাজির হব। ওমা, তুমি আজ এই ভর দুপুরে পথ পাড়ি দিয়ে আমাদের এই দালানের উঠোনে একলা কিভাবে চলে এলে মা? তোর এই মুখে সুন্দর হাসিটুকু নিজের চোখে দেখার জন্য আজ আর ঘরের কোণে একটা মুহূর্তও বসে থাকতে পারলাম না মা। আসুন বেয়ান, আসুন। আমাদের এই ছোট ঘরে আসা ভাগ্যের কথা। এ কি বলছেন বেয়ান? আপনাদের এই ঘরের চারদিকের ছিমছাম ব্যবস্থা দেখলে আমার নিজেরই তো কেমন লাগে গো। কবিতা মা, তুমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘর থেকে বেয়ানের জন্য ভালো মিষ্টি আর শীতল জল নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি রান্নাঘর থেকে ওনার জন্য সব আহার সাজিয়ে আনছি। মা, তুমি এই বারান্দার সুদৃশ্য চেয়ারে আরাম করে বসো। কবিতা, তুই তাড়াহুড়ো করে কাজের জন্য ব্যস্ত হোস না মা। আজ সকালবেলা বিক্রম বাবাজি নিজে গিয়ে আমাকে আসার জন্য শক্ত কথা বলে এসেছেন। এ কি বলছো মা? বিক্রম তোমাকে আমার মন খারাপের কথা বলতে ছুটে গিয়েছিল বুঝি? মা, এই দালান কোঠার চারিদিকের হরেক রকমের কাজ সামলাতে সামলাতে আমার নিজেরই ছোট শরীর আর পারছিল না। তুই নিজের মনকে অমন করে আর ছোট করিস না কবিতা। এই বড় সংসারের নিয়ম কানুন নতুন নতুন বলে তোর নিজের এমন মনে হচ্ছে। কিন্তু মা, বাপের বাড়ি সেই ছিমছাম ঘরের শান্ত পরিবেশ ছেড়ে এখানে এত মানুষের রান্না বান্না করতে গিয়ে আমার যে বড় ক্লান্তি আসে। তুই যখন ধীর পায়ে এই ঘরের সব কাজের সাথে একেবারে মিশে যাবি, তখন দেখবি তুই এই পরিবার ছাড়া আর কিছুই ভাবতে পারছিস না। তুমি অবশ্য খাঁটি আর একদম মনের মতো কথা বলেছ মা। আমি গত কয়েকদিনের বেশ কয়েকবার ভেবেছিলাম ওদিকের পাড়ায় তোমার কাছে পালিয়ে যাব। ও মা, তুই নিজের বাপের বাড়ি যাওয়ার জেদ মনে চেপে রাখলি, অথচ ওদিকের বড় ঘরে তোর শাশুড়িকে কিচ্ছুটি জানালি না। কিন্তু মা, এই দালানের চারদিকের আন্তরিকতা আর মানুষের মায়া ছেড়ে এখন আমার নিজেরও ওদিকের ঘরে ফিরে যেতে মন চাইছে না। তবে তো তুই এই বড় ঘরের আসল লক্ষ্মী বউ হয়ে উঠেছিস মা। তুই আর এমন কাঁচু মাচু মুখ করে নিজের মনের জোর একদম কমাস না। হ্যাঁ মা, তোমার এই সুন্দর কোলে মাথা রেখে আমার নিজের ভেতরের সব পুরনো ক্লান্তি আর গভীর ভয় একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বিক্রম, আমার নিজের শরীরের ভেতরের কোণে কেমন যেন নতুন কষ্ট হচ্ছে গো। সারা শরীর একেবারে কড়া জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি নিজের মনকে শক্ত করে রাখো কবিতা। আমি এই ৭ তাড়াতাড়ি ওদিকের ঘর থেকে মা আর শাশুড়ি মাকে শক্ত করে ডেকে নিয়ে আসছি। ও মা, এ কি কাণ্ড হলো বিক্রম! আজ সন্ধ্যার সময়ও তো আমার এই লক্ষ্মী পুত্রবধূ হাসি মুখে রান্নাঘরের সব কাজ একা হাতে গুছিয়ে রাখলো। বেয়ান, কড়া বর্ষার এই বানের দিনে অতিরিক্ত খাটুনির ধকল সহ্য করতে না পেরেই হয়তো আমার মেয়েটার শরীরে এমন নতুন জ্বর এলো গো।
বিক্রম, তুই আর একটা মুহূর্ত এই ঘরে বসে না থেকে ওদিকের পাড়ার কবিরাজ মশাইকে কাল ভোরের জন্য শক্ত কথা বলে নিয়ে আয়। মা, আপনারা আমার এই সামান্য অসুস্থতার জন্য মাঝরাতে এত নতুন কষ্টের মুখে পড়লেন দেখে আমার নিজের লজ্জা লাগছে বড়। বেয়ান, আজ একটা বিশেষ জরুরি কথা আপনার এই দালানের বারান্দায় দাঁড়িয়ে নিজের মুখে পরিষ্কার করে বলতে এলাম গো। সকাল সকাল অমন ম্লান মুখ করে আমার এই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে নতুন কি সমস্যার কথা ভাবছেন বলো তো? আপনাদের এত দালান কোঠার হরেক রকমের খাটুনির মাঝে আমি আমার এই আদরের একমাত্র মেয়ে কবিতাকে আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম গো। হ্যাঁ বেয়ান, কবিতা তো আমাদের এই ঘরের আসল প্রাণ। ও অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকায় আমাদের চারদিক একেবারে খাঁ খাঁ করছে। আমার মেয়ে এখন অসুস্থ বেয়ান, ওই কয়েকদিন ঘরের কোনো ভারী কাজ বা রান্নাঘরের খাটুনি নিজের হাতে করতে পারবে না। এ কি আজব কথা মুখে আনছেন বেয়ান? কবিতা অসুস্থ হয়েছে বলে কি ওর জন্য ওদিকে রান্নাঘরের সব কাজ একেবারে পুরোপুরি থেমে থাকবে নাকি? আমি তো অন্য কোনো নতুন বাধার কথা বলছি না বেয়ান। কবিতার বদলে ওর ভাগের সমস্ত খাটুনি আর সংসারের কাজ আজ থেকে আমি নিজে একলা হাতে করে দেব। আপনি কি একেবারে পুরোপুরি পাগল হয়ে গেছেন বেয়ান? আপনি হলেন আমাদের এই দালানের অত্যন্ত সম্মানিত আর আদরের নতুন অতিথি। কিন্তু বেয়ান, আমার মেয়ে ওদিকের ঘরে অমন কড়া জ্বরে ছটফট করবে, আর আমি অতিথি সেজে বারান্দার সুদৃশ্য চেয়ারে বসে দিন কাটাবো, তা ঠিক দেখায় না। কবিতা এই বড় ঘরের পুত্রবধূ হতে পারে, কিন্তু ও তো আমার নিজের আদরের আসল মেয়ের মতো। ও ছাড়াও এই বড় সংসারে কাজের আরো অনেক মানুষ আছে। পূজা, তুমি আমার হাত থেকে এমন তাড়াহুড়ো করে উনুনের খুন্তিটা নিজের কাছে কেড়ে নিলে কেন? আমি তো দুপুরের আহার ভালো মনে রাঁধতে এলাম। বৌদি, তোমার সারা শরীর এখনো কড়া জ্বরে কাঁপছে, আর তুমি এই ভর দুপুরে রান্নাঘরের অমন চড়া আগুনের ধোঁয়ার মাঝে এসে একা দাঁড়ালে গো। কিন্তু পূজা, ঘরের বাকি সব মানুষ তো ওদিকের মাঠে কাজের জন্য খাটুনি খুঁড়তে গেছে। আমি ঘরে বসে থাকলে ওনাদের আহার কে রাঁধবে? চারিদিকের পাড়ার কাজের সব লোকজন অনেক আগেই ওদিকের পাকা দালানে বসে নিজেদের আহার সুন্দর করে গুছিয়ে শেষ করে ফেলেছে বৌদি। এই কি কাণ্ড বলছো পূজা? আমার নিজের ঘরের এই অনুপস্থিতির কারণে তোমাদের আজকের এই দুপুরের কাজের কি কোনো নতুন ক্ষতি বা অসুবিধা হলো না? আমাদের এই দালান কোঠার চারিদিকের কাজ সহজে চলে যাচ্ছে বৌদি। তুমি একলা বিছানায় না থাকলেও আমাদের কোনো নতুন সমস্যা হবে না। কিন্তু পূজা, নতুন বউ হয়ে এই পরিবারের কোনো কাজ নিজের হাতে না করতে পারলে আমার নিজের মনের ভেতরের কোণে লজ্জা লাগে। এই কয়েকদিনের সংসারের অতিরিক্ত খাটুনির ধকলই তো তোমার শরীরটা এমন হঠাৎ করে একেবারে পুরোপুরি ভেঙে অলস হয়ে পড়েছে বৌদি। তুমি মিষ্টি আর আদরের কথা বললে পূজা। তোমাদের তোমাদের এমন একতা আর সুন্দর আন্তরিকতা দেখে আমার নিজের মনের সব ভয় দূর হয়ে গেল। এখন কোনো বাড়তি কথাবার্তা বা তর্কের প্রয়োজন নেই গো বৌদি। তুমি নিজের শান্ত ঘরে আরাম করে শুধু বিশ্রাম নেওয়ার চেষ্টা করো। মা, তুমি আজ এই ভর সকালে অমন তাড়াহুড়ো করে আমাদের এই দালানের উঠোনে এসে দাঁড়ালে কেন গো? তুই তো এখন একেবারে পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে উঠোনে হেঁটে বেড়াচ্ছিস কবিতা, তাই আজ আমি ওদিকের পাড়ায় নিজের ঘরে ফিরে চললাম। মা, তুমি আর একটা নতুন দিন আমাদের এই দালান কোঠার চারিদিকের মানুষের আদরের সুখে আর পরম শান্তিতে থেকে যেতে পারতে। তুই এবার নিজের চোখে ভালো করে চেয়ে দেখলি তো কবিতা, এই ধর্নাঢ্য পরিবারের চারিদিকে সুবিধা আর আরামের রূপ কেমন? হ্যাঁ মা, আমি গত কয়েকদিনের এই অসুস্থতার মাঝে এই পরিবারের সবার যে রূপ দেখলাম তা আমি নিজের জীবনে কোনো দিন ভুলব না। তোর যদি অন্য কোনো পাড়ায় ছোট ছিমছাম সংসার থাকতো কবিতা, তবে তোর এই জীর্ণ দশা দেখার মতো কেউ পাশে থাকতো না। তুমি একদম খাঁটি আর জরুরি কথা মনে করিয়ে দিলে মা। এই বড় সংসারের সবাই আমাকে নিজের আসল মেয়ের মতো আদরে আগলে রাখলো।
তুই ভাগ্য করে এমন পরম দয়ালু মনের একটা পরিবারকে নিজের খাটুনি আর লক্ষ্মী গুণের জোরে একেবারে পুরোপুরি আপন করেছিস। মা, তোমাকে আমার নিজের মনের ভেতরের গভীর কোণ থেকে ধন্যবাদ জানাই। তুমি অমন সুন্দর করে বুঝিয়ে আমাকে এই বড় ঘরে বিয়ে দিয়েছিলে বলে। বৌদি, তুমি সকাল থেকে এই উৎসবের চারিদিকের হরেক রকম খাটুনি একলা হাতে এমন আর ভারী খাসা উপায় কিভাবে গুছিয়ে রাখছো গো? পূজা, তুমি নিজের মনকে অমন করে আর ছোট করো না। তুমি যখন নিজের নতুন ঘরে যাবে তখন তুমিও নিজের পুরো জোর দিয়ে সব পারবে। কিন্তু বৌদি, ওদিকে দালান কোঠার চারিদিকের এত মানুষের নতুন সংসার আমি নিজের এই অল্প বয়সে একা হাতে মোটেও সামলাতে পারবো না গো। তোমরাও কিন্তু আমাদের এই ঘরের মতো এক আর সম্মানিত পরিবারই নতুন জীবনের বিয়ের শুভ কাজ সম্পন্ন হতে চলেছে। হ্যাঁ বৌদি, তবে আমাদের এই দালানের চারিদিকে নিয়ম কানুন আর সুখ যেভাবে তুমি একা হাতে ধরে রাখলে তা অন্য কোথাও দেখা যায় না গো। এই সংসারের কিভাবে নিজের মেধা আর পরম আদরের বন্ধনে গুছিয়ে নিয়ে চলতে হয় তা তো আমি নিজের শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আমি নিজের মনের ভেতরের কোণে আজ গর্ব আর ভরসা খুঁজে পাচ্ছি বৌদি, কারণ আমি চিরকাল তোমার এই সুন্দর আদর্শ নিজের চোখে দেখেছি। তুমি ভালো আর পরম সরল মনের মেয়ে পূজা। তোমার নতুন সংসারে গিয়েও তুমি চারিদিকের মানুষের ভালোবাসায় সুখে আর শান্তিতে থাকবে। হ্যাঁ বৌদি, তোমার এই মূল্যবান আর কথাগুলো আমি নিজের মনের ভেতরের কোণে যত্ন করে সারা জীবন নতুন অলংকার হিসাবে আগলে রাখবো গো। কবিতা, তুমি আজ এই সুন্দর সময়ে অমন শান্ত মনে বারান্দার কোণে একা দাঁড়িয়ে ওদিকের পথের দিকে চেয়ে কি ভাবছো বলো তো মা? মা, পূজা নিজের নতুন সংসারে চলে যাবার পর থেকে আমাদের এই দালানের চারিদিকটা কেমন যেন নিঝুম আর খাঁ খাঁ লাগছে। ঘরের লক্ষ্মী মেয়েরা তো একদিন অন্য ঘরে নিজের সংসার পাততেই চলে যায় মা। তুমি আর ওসব ভেবে নিজের মনের জোর কমিও না। হ্যাঁ মা, তবে গত 2 বছর ধরে পূজার ওই মুখের মধুর হাসি এই বড় ঘরের চারিদিকের খাটুনি সহজে এক নিমেষে ভুলিয়ে রাখত গো। এবার তুমি আমার এই হাতের পিতলের চাবি তোড়াটা সাবধানে নিজের আঁচলের কোণে শক্ত করে জড়িয়ে নাও তো কবিতা মা। এ কি কাণ্ড করছেন মা? আপনি হুট করে এই দালান কোঠার সব সিন্দুক আর ধানের গোলার চাবি আমার নিজের হাতে কেন বাড়িয়ে দিচ্ছেন গো? আমি নিজের জীবনের অনেকগুলো বছর এই সংসারের সব ভারী খাটুনি আর দায়িত্ব একা হাতে নিজের মাথায় করে পার করে এলাম মা। আপনি তো এখনো সুন্দর করে এই বড় ঘরের সব নিয়ম সামলাচ্ছেন মা। আমার এই অল্প বয়সে এত চাবির তোড়া নিজের আঁচলে নিতে ভয় লাগে। না কবিতা মা, আমি নিজের চোখে ভালো করে দেখেছি তুমি নিজের মেধা আর লক্ষ্মী গুণের জোরে এই বড় সংসারটাকে কত সুন্দর করে আগলে রাখো। আপনি যখন নিজের মুখে এমন আদরের আদেশ করছেন মা, তখন আমি আর নতুন কোনো বাধার কথা না বলে এই চাবির তোড়া নিজের মাথায় তুলে নিলাম। এ কি বাবাজি, কবিতা, তোরা দুজনে আজ এই ভর সকালে অমন সুন্দর নতুন সাজে সেজে আমার এই ছোট উঠোনে কেন হাজির হলি রে? মা, আপনার চরণে প্রণাম জানাই। ওদিকের বড় ঘরের পুজোর বিয়ের সব উৎসব শেষ করে আজকে কবিতার সাথে আপনার কাছে ছুটে এলাম গো। তা ভালো করেছিস বাবা। কবিতা মা, তুই এই বড় ঘরের চারিদিকের খাটুনি একলা হাতে সামলে রোগা হয়ে গেছিস। মা, সবসময় ওদিকের বড় সংসারে থাকতে থাকতে আর হরেক রকমের কাজে ব্যস্ত থাকতে থাকতে আমার নিজের এই শরীরটা একেবারে অভ্যস্ত হয়ে গেছে। তুই এখন এই ঘরের দাওয়ায় পাতা পিঁড়ির ওপর একটু শান্ত হয়ে বস তো মা। আমি রান্নাঘর থেকে তোদের জন্য শীতল জল নিয়ে আসি। তুমি আর ওদিকে রান্নাঘরের নোংরা আগুনের ধোঁয়ায় যাবে না তো মা। আজ আমি নিজের হাতে তোমার এই ঘরের সব কাজ করে দেব। ও মা, তুই বড় ঘরের লক্ষ্মী বউ হয়ে আজ আমার এই ছোট সংসারে এসে উনুন পাড়তে বসবি, তা কেমন দেখায় বলো তো বাবাজি? মা, কবিতা একদম মনের মতোই কথা বলেছে। ও সব সময় ওদিকের বড় ঘরে নিজের শাশুড়ি মায়ের সব সেবা যত্ন করে নিজের মাথায় তুলে রাখে গো। হ্যাঁ মা,
আজ না হয় আমি আমার নিজের জন্মদাত্রী মাকেও আদরের সঙ্গে মাথায় তুলে রাখলাম আর নিজের হাতে রেঁধে তার সেবা করলাম। তোর এই মুখে সুন্দর আর পরম দয়ালু কথা শুনে আমার নিজের বুড়ো বুকের ভেতরে সব পুরনো কষ্ট একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল মা। এই রকম কার্টুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন।